করোনা টিকা নিতে বেড়েছে মানুষের আগ্রহ, কেন্দ্রে কেন্দ্রে ভিড়, গ্রামে বেড়েই চলেছে শনাক্ত, বিভিন্ন জেলায় আরো ৮৩ জনের মৃত্যু, চট্টগ্রামে হাসপাতালে আইসিইউ সংকট চরমে। বিধিনিষেধ তুলে নেয়ার আগেই ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়। ঈদযাত্রায় কাল থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ, অনলাইনে রেলের টিকিট বিক্রি শুরু। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎপরতায় আবারও চেহারা ফিরছে দেশব্যাপী আশ্রয়ণ প্রকল্পের। রাতারাতি মেরামত হলো ভেঙে পড়া ঘর, এসেছে পানি, বিদ্যুৎও। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। দ্বিতীয় ধাপে দেশে টিকাদান শুরুর পর করোনা ভ্যাকসিন নিতে বেড়েছে মানুষের আগ্রহ। মডার্নার টিকা প্রয়োগের দ্বিতীয় দিনও দেশের ১২ সিটি কর্পোরেশনে কেন্দ্রে কেন্দ্রে ভিড় করেছেন বহু মানুষ। সে খবর জানাতে এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, মিম, আসলে যদি বলতে যাই, মডার্নার টিকা নেওয়ার জন্য আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো রাজধানীর কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা সকাল থেকে ঢাকা শিশু হাসপাতাল কেন্দ্রে রয়েছে, এখানে আমরা যেটি দেখেছি আসার পরই মানুষের দীর্ঘ সারি এবং সারিতে অপেক্ষা করে তারা টিকা নেওয়ার প্রহর গুনছেন। এবং একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই যে মডার্নার টিকা কিন্তু গতকাল থেকে দেওয়ার পরে পরদিন থেকেই কিন্তু সবাইকে গণহারে টিকাটি দেওয়া হচ্ছে। আমরা আগের 3টি ভ্যাকসিন বাংলাদেশে প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার এবং সিনোফার্ম, এই 3টি ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আমরা যেটি দেখেছিলাম যে প্রথমে কয়েকজনকে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করার পর তাদেরকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পরে গণহারে প্রয়োগ শুরু হয়েছিল। কিন্তু মডার্নার ভ্যাকসিনটির ক্ষেত্রে প্রথম দিন থেকে একেবারে গণহারে প্রয়োগ করা শুরু হয়েছিল দেশের 12টি সিটি কর্পোরেশন এলাকায়। এবং এখনো পর্যন্ত গতকাল যে ভ্যাকসিন যাদেরকে দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল প্রথম দিনে রাজধানীর যে 12টি সিটি কর্পোরেশনে মডার্নার টিকা নিয়েছিলেন 26,690 জন, যেটি আসলে বলা যায় যে বেশ উৎসাহব্যঞ্জক। এবং এই মডার্নার টিকা প্রয়োগের পর থেকেই কিন্তু বিশেষ করে রাজধানীর কেন্দ্রগুলোতে মানে প্রাণ ফেরা শুরু হয়েছে। এবং একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলেছেন যে টিকা নিয়ে যে ধরনের একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সবাই টিকা পাবেন কি পাবেন না সেটা নিয়ে যে যখন এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেই ধোঁয়াশা কেটে যাওয়ার কারণে তাদের মধ্যে একটি স্বস্তি দেখা যাচ্ছে এবং মানুষ আসলে সন্তোষ প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে টিকাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা আসলে যেটি বলেছেন গতকাল থেকেই বেশ উপচে পড়া ভিড়। তো আমরা জানার চেষ্টা করব ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খবরাখবর, সে খবর জানাবেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন। ধন্যবাদ রবিন। ময়মনসিংহের টিকা কেন্দ্রগুলোতে কিন্তু আজকে ভিড় অনেক বেশি, অর্থাৎ গতকালকে যে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, যে মডার্নার টিকা গতকাল থেকে যে দেয়া শুরু হয়েছে, সেই টিকা কার্যক্রমের আজকে কিন্তু দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে কিন্তু প্রচুর মানুষজন আজকে এসেছেন। আমরা গতকালকে দেখেছি যে মানুষজনের উপস্থিতি কিছুটা কম ছিল, কিন্তু আজকে মানুষজনের বেশ উপস্থিতি। এবং টিকা কেন্দ্রগুলো যখন থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে ঠিক তখন থেকেই কিন্তু মানুষজন এখানে আসছেন এবং ভিড় করছেন। তারা এই টিকা কেন্দ্রে এসে তাদের যে চাহিদা মতো যে টিকা সেটি আসলে তারা সম্পন্ন করছেন। আমি যদি গতকালকের হিসাব একটু বলি, আমি সিভিল সার্জন অফিস সূত্রে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে গতকালকে ময়মনসিংহ জেলায় 2783 জন মানুষ সেই গণটিকা কার্যক্রমে অংশ নিয়ে টিকা গ্রহণ করেছেন। এবং আজকের উপস্থিতি অনেক বেশি। আমরা যে টিকা কেন্দ্রটিতে আছি, এই টিকা কেন্দ্রটি হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামের টিকা কেন্দ্র, সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনা এখানে টিকা দেওয়া হচ্ছে। এখানেও আমরা গতকালের চেয়ে বেশ ভিড় দেখতে পেয়েছি এবং মানুষজন আসছেন এবং সুশৃঙ্খলভাবে তাদের যে টিকা সেই টিকা কার্যক্রমগুলো নিচ্ছেন। এবং যারা রেজিস্ট্রেশন করেছেন আগের বার অ্যাস্ট্রাজেনিকার টিকার সময় আমরা যেটি দেখেছি, অনেকে রেজিস্ট্রেশন করেছেন, করেও কিন্তু তারা ঠিক সেই সময় মতো আসেননি এবং তারা তাদের দেরি করার কারণে রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও কিন্তু অনেকে টিকা নিতে পারেননি। কিন্তু এইবার যারা রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু বেশ আগেভাগেই, অর্থাৎ সাথে সাথেই যখন সময় তখনই চলে আসছেন এবং অনেকে আসছেন খোঁজখবর নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন হয়েছে তারিখ পিছনে আগে নেওয়া যাবে কিনা। অর্থাৎ এই টিকার কিন্তু বেশ এবার আগ্রহ দেখতে পাচ্ছি। এবং গতকাল টিকা কার্যক্রম উদ্বোধন হওয়ার পর কিন্তু এই টিকা কেন্দ্রটি
পরিদর্শন করেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। তিনি পরিদর্শন করে যেটি বলেছিলেন যে এবার আসলে যে গণটিকা কার্যক্রমে আর কোনো সমস্যা হবে না, টিকা যেভাবে আসছে সেভাবে সমস্ত বাংলাদেশের সব নাগরিককে তারা টিকা দিতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে টিকা কার্যক্রমের সর্বশেষ খবর। ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং তার আগে ঢাকা শিশু হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। বিভিন্ন জেলায় 24 ঘন্টায় করোনায় আরও 83 জন মারা গেছেন। এর মধ্যে চট্টগ্রামে মারা গেছেন 10 জন। একই সঙ্গে বন্দরনগরীতে রেকর্ড সংক্রমণের খবর এসেছে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, মিম, চট্টগ্রাম শহরে যে মডার্না টিকা আর উপজেলাগুলোতে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। আমি আপনাকে বলি, আজকে গত 24 ঘন্টায় কিন্তু চট্টগ্রামে করোনায় 10 জনের মৃত্যু হয়েছে এবং শহরে মৃত্যু হয়েছে 4 জনের, আর উপজেলাগুলোতে মৃত্যু হয়েছে কিন্তু 6 জনের, এবং আক্রান্ত হয়েছে 1003 জন, অর্থাৎ 2868 জন নমুনা পরীক্ষা করে কিন্তু আক্রান্ত হয়েছে 1003 জন, অর্থাৎ প্রায় 30% বেশি আক্রান্ত হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, চট্টগ্রামে কিন্তু এ পর্যন্ত কিন্তু যে আক্রান্ত হয় সবচেয়ে উপজেলাগুলোতে বেশি। আজকে কিন্তু সবচেয়ে বেশি হাটহাজারিতে 75 জন এবং রাঙ্গুনিয়ায় হয়েছে 30 জনের বেশি, এবং এদিকে দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারায় কিন্তু 35 জন আক্রান্ত হয়েছে। যেটি বলতে পারি, কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু চট্টগ্রামের আক্রান্তের হার বাড়ছে। এতদিন যেখানে 500-র মধ্যে ছিল, আজকে সেখানে 1000-এর বেশি ছাড়িয়ে গেছে। আর আপনাকে যে ক্যামেরার মাধ্যমে যেটি দেখাচ্ছি, এটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যে মডার্না যে টিকা দেওয়া হচ্ছে, সেই টিকার জন্য কিন্তু মানুষের দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে। যদিও দীর্ঘ লাইন থাকলেও কিন্তু এখানে কিন্তু খুব দ্রুত এই টিকা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানে ভিতরে 10টারও বেশি ভূত স্থাপন করা হয়েছে যাতে করে দ্রুত এই টিকাগুলো দিতে পারেন। এখানে একটি বিষয়, সেটি হচ্ছে এখানে যারা এসেছেন সবাই কিন্তু তাদের যে টিকার যে কার্ড সেটি সাথে নিয়ে এসেছেন, পাশাপাশি যে মোবাইলে SMS খুদে বার্তা সেটি দেখানোর মাধ্যমেই কিন্তু এখানে টিকাগুলো দেওয়া হচ্ছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে এই লাইনে মিনিমাম 1 থেকে 1,500-এর মানুষ হবে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে গতকাল তারা 6,000-এর বেশি এই হাসপাতালে টিকা দিয়েছেন, আজকেও সেরকম হবে। গতকাল কিন্তু চট্টগ্রাম শহর এবং উপজেলা মিলিয়ে কিন্তু প্রায় 7,000-এর মতো বেশি টিকা দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হয়েছে 5,000-এর বেশি, এবং জেনারেল হাসপাতালে দেওয়া হয়েছে 1,400-এর বেশি, এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু 1,000-এর মতো সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, যেহেতু প্রথম দিকে মানুষের মধ্যে এক ভয় ভীতি ছিল, কিন্তু এখন মানুষ এখন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে কিন্তু বিভিন্ন টিকা কেন্দ্রে এসে তারা টিকা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা এবং টিকার। করোনা পরিস্থিতির সবশেষ খবর জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামে করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ সংকট তীব্র আকার ধারণ করেছে। এতে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গ্রামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রভাব পড়ছে শহরের হাসপাতালে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে করোনাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে, থামানো যাচ্ছে না মৃত্যুর মিছিল। চট্টগ্রামে সরকারিভাবে জেনারেল হাসপাতালে আইসিইউ রয়েছে 18টি ও চমেকের 12টি শয্যা রয়েছে। এছাড়া নতুনভাবে বিআইটিআইডিতে 5টি আইসিইউ স্থাপন করা হয়েছে। সরকারি কোনো আইসিইউ বর্তমানে খালি নেই। বেসরকারি হাসপাতালের 50টি আইসিইউ শয্যাও প্রায় ভর্তি। আইসিইউ শয্যার জন্য রীতিমতো হাহাকার চলছে নগরীতে। ওয়ার্ডে যারা ভর্তি আছে আইসোলেশন ওয়ার্ডে, তাদের মধ্যে অনেকে কিন্তু আইসিইউর ওয়েটিংয়ে থাকছে। তাদের 15 লিটারও আমরা ওয়ার্ডে যেহেতু আমরা সর্বোচ্চ 15 লিটার দিতে পারি, সেখানে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না। তাদের আরও বেশি পরিমাণ অক্সিজেন ডিমান্ড, কিন্তু বেডের অভাবে শয্যা সংকটের কারণে অনেককে আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারছি না। অবশ্য হাসপাতালগুলোতে আইসিইউ সংকটের কথা স্বীকার করেন সিভিল সার্জন। আইসিইউ হয়তো আমাদের 90%ই সবসময় ভর্তি থাকে, কিন্তু বাকি রোগীদের আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি সেবা দেওয়ার জন্য। মানুষের স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং যথাসময়ে চিকিৎসা কেন্দ্রে না আসার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, সেটা আমাদের নিজেদের পর্যায় থেকে কিন্তু সমাধান করতে হবে। সাচিবের সমন্বয়কের মতে, নগরীর পাশাপাশি গ্রামগঞ্জেও করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় আইসিইউ এর উপর চাপ অনেক বেড়েছে। উপজেলা পর্যায়ের যারা রোগী,
তারা যদি শহরে আসার এই প্রবণতাটা কমে যায় এবং উপজেলা পর্যায়ে উপজেলা হেলথ কমপ্লেক্সের রোগী ভর্তির জন্য যদি আমরা উৎসাহিত করি তাহলে কিন্তু নগরে আইসিইউগুলোতে যে চাপ পড়ছে সেই চাপ কিছুটা কমে যাবে। গত এক সপ্তাহে চট্টগ্রাম জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,১৯৫ জন আর মারা গেছেন ৫৯ জন। চট্টগ্রামে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তা যদি এখনই নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে সামনের দিনগুলোতে নগরবাসীকে আরও চরম মূল্য দিতে হবে বলে ধারণা বিশেষজ্ঞ চিকিৎসকদের। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। কঠোর বিধিনিষেধ শিথিল না হতেই ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাট এলাকায় আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাজধানী ঢাকা থেকে কিন্তু লোকজন গ্রামের উদ্দেশ্যে এসে ভিড় জমাচ্ছে শিমুলিয়া ঘাটে এবং ঈদে ঘরমুখো মানুষের এই ভিড় কিন্তু ক্রমেই বাড়ছে এবং করোনা সংক্রমণের যে ভয়াবহ ঝুঁকি সেই ঝুঁকি কিন্তু আটকা না করেই কিন্তু লোকজন চলাচল করতে শুরু করেছে এবং এখানে এখনো কিন্তু যে শুধু ফেরি হচ্ছে একমাত্র বাহন, সে কারণে ফেরিতেই লোকজন উঠছে এবং তারা বলছেন যে এই যে বৃহস্পতিবার থেকে যে লকডাউন শিথিল করা হয়েছে সেই শিথিলের কয়েক ঘন্টা বাকি থাকা সত্ত্বেও কেন হুমড়ি খেয়ে পড়ছেন এর উত্তরে কিন্তু তারা বলছেন যে লকডাউন শিথিলে অনেক ভিড় বেড়ে যাবে, তখন যাতায়াতে বেশি ঝুঁকি থাকবে, সে কারণেই তারা ছুটে আসছেন। এরকম নানা ধরনের অজুহাত কিন্তু তারা দেখাচ্ছেন এবং এখানে কিন্তু পদ্মা উত্তাল, সে কারণে সবগুলো ফেরি চলতে না পারলেও কিন্তু আজকে বহরের 17টি ফেরির মধ্যে 13টি ফেরি দিয়ে কিন্তু যানবাহন পারাপার করা হচ্ছে এবং বিআইডব্লিউটিসির যে অ্যাম্বুলেন্স এবং পণ্যবাহী যান ছাড়া অন্য সবকিছু পারাপার যে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেটিকে উপেক্ষা করে কিন্তু অন্য প্রাইভেট কার, মাইক্রো এবং যানবাহন সবই পারাপার করা হচ্ছে। এই ব্যাপারে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা বলছেন যে এই বিভিন্ন স্থানে যে পথে পথে চেকপোস্ট রয়েছে, চেকপোস্ট উপেক্ষা করে কিন্তু তারা এখানে এসে পড়ছেন এবং এখানে যদি তাদেরকে পার করে না দেওয়া হয় তখন এখানে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হবে। সেই চ্যালেঞ্জের কারণে কিন্তু তারা বলছেন যে পার করে দেওয়া হচ্ছে এবং যে এই ঘাটে কিন্তু প্রচুর অ্যাম্বুলেন্স এবং লাশবাহী প্রচুর যান পারাপার হচ্ছে এবং এই লাশের যে মিছিল এর মধ্যে কিন্তু সবাই এই জীবনের ঝুঁকি নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে। এই ছিল এখানকার সর্বশেষ। ঈদে ঘরমুখো মানুষের খবর জানাচ্ছিলেন মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এদিকে বিধিনিষেধ 8 দিনের জন্য শিথিল করায় কাল থেকে চলাচলের জন্য প্রস্তুত যাত্রীবাহী লঞ্চ। একদিকে লঞ্চ ধোয়া মোছা, অন্যদিকে চলছে কেবিনের আগাম টিকিট বুকিং এর কাজ। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে লঞ্চ কর্তৃপক্ষ। দীর্ঘদিন বন্ধের কারণে জমে থাকা ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। লঞ্চের কেবিনের চাদর এবং পর্দা পর্যন্ত বাদ যায়নি। একই সাথে কেবিনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রমও চলছে। সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন যাত্রীরা। আমার মেয়ে আসবে ওই জন্য টিকিট নেওয়ার জন্য আসছি এবং টিকিট পাওয়া গেছে। সরকার এবার এই সিদ্ধান্তটা নিয়েছে, এই সিদ্ধান্তটাকে আমরা খুবই সাধুবাদ জানাই। স্বাস্থ্যবিধি মানাটা এখন আমাদের জন্য খুবই জরুরি। এটা সরকারের শুধু একলা দায়িত্ব না, আমাদের সবারই দায়িত্ব। লঞ্চ মালিকরাও সরকারি বিধিনিষেধ মেনেই লঞ্চ পরিচালনা করার কথা জানান। আমাদের লঞ্চে এখন জীবাণুনাশক ব্যবহার করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সাথে সাথে আমাদের মোবাইল এবং অনলাইনে টিকিট দেওয়ার প্রস্তুতি চলছে। চেষ্টা করব সরকারের আইন অনুযায়ী জনসাধারণকে উদ্বুদ্ধ করা। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি না মানলেই ব্যবস্থা নেওয়া হবে। সরকার ইতিপূর্বে যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলি যাতে সঠিকভাবে মানা হয় সেই বিষয়টা আমরা নিশ্চিত করব বিআইডব্লিউটির তরফ থেকে। এ দফায় 22 দিন বন্ধ ছিল লঞ্চ। ঢাকা বরিশাল নৌপথে বিলাসবহুল 22টি বৃহৎ লঞ্চ চলাচল করে। ফেরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মুন্সিগঞ্জের রায়পুরায় বৃষ্টিতে ভেঙে পড়া প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চেহারাই পাল্টে গেছে রাতারাতি। শুধু মেরামতি নয়, নদী তীরেও ব্লক দিয়ে বাধাই করে ফেলা হয়েছে। কয়েক ঘন্টায় এসে গেছে পানি ও বিদ্যুৎ। এতে উপকারভোগীরা দারুণ খুশি। আবু সাইদের ক্যামেরায় মুন্সিগঞ্জের আশ্রয়ন প্রকল্পের সেই গল্প জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বড় রায়পাড়া আশ্রয়ন কেন্দ্র।
মেঘনা তীরঘেঁষা আশ্রয়ণ কেন্দ্রটি নান্দনিক রূপান্তরের আগের গত ৫ জুলাইয়ের দৃশ্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেই দ্রুত দৃশ্যপট পাল্টে যায়। যা ছিল একেবারেই তলানিতে, এখন তা সৌন্দর্যের শীর্ষে। কয়েক ঘন্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ, গভীর নলকূপ, রাস্তা, মাঠ সহ স্বপ্নের বাড়িতে সবই পেয়ে গেছেন এখন। কংক্রিটের ঢালাই দিয়ে শুধু মেরামতি নয়, পুরো কম্পাউন্ড সুরক্ষা করা হয়েছে। বারান্দার একটি অংশ ভেঙে যায়, তো এটা একদিনে মেরামতযোগ্য একটি বিষয় ছিল এবং আমরা একদিনের মধ্যে মেরামত করে দিয়েছি। তারপর আমাদের যে সামনে একটু ছোট গর্ত ছিল সেটাও আমরা বালি দিয়ে ভরাট করে আমাদের এখানে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান ছিল, আমরা বৃক্ষ লাগিয়ে দিয়েছি এবং এই পুরো আশ্রয়ণ প্রকল্প এরিয়াটি রক্ষার জন্য আমরা গাইডওয়াল নির্মাণ করে দিয়েছি। আর বৃষ্টিতে বারান্দা ধসে যাওয়ার ঘটনায় এভাবে সবকিছু বদলে যাওয়ায় রীতিমতো বিস্মিত উপকারভোগীরা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে, এটা আমরা রাতারাতি সমাধান করে দিয়েছি। বৃষ্টির পানিতে বারিন্দাটা ভেঙে দেওয়ার পরে আবার দিনের চাহিদার মতন আমরা কারেন্ট, বিদ্যুৎ, পানি সবকিছুই পাইছি। এখানে যে টিউবওয়েল গাইরা দিয়েছেন, রাতারাতি বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন। গাছ গাড়া লাগাইছে, আম গাছ লাগাইছে, ওই নারকেল গাছ লাগাইছে। মুজিববর্ষে জেলায় 2 ধাপে 833টি পরিবারের জন্য ঘর বরাদ্দ করা হয়েছে। 70% জমির উপর প্রায় 48 লাখ টাকা ব্যয়ে 28টি পরিবারের স্থায়ী ঠিকানা করে দেওয়া হয়েছে এই আশ্রয়ণ কেন্দ্রে। মুন্সিগঞ্জের বড় রায়পাড়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। করোনা আর লকডাউনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজেও। শ্রমিক সংকটের পাশাপাশি বেড়ে গেছে নির্মাণ সামগ্রীর দামও। বিআইডব্লিউটিএ বলছে, এখন পর্যন্ত যে কাজের টেন্ডার শেষ হয়েছে তা নির্দিষ্ট সময়ে শেষ হবে, তবে বাকি কাজের জন্য আরও 1 বছর বাড়ানোর কথা বলছেন তারা। মাহমুদ রাকিবের রিপোর্ট। দ্বিতীয় দফার করোনায় বিপর্যস্ত পুরো দেশ, বিপর্যস্ত জীবনযাত্রাও। জলে স্থলে সবখানে জীবাণুর ঢেউ। এতে চলমান অন্য উন্নয়ন প্রকল্পের মতো প্রভাব পড়েছে ঢাকার চারপাশের নদী রক্ষার কর্মযজ্ঞেও। আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা চলমান কাজ, তবে করোনার প্রভাবে কিছুটা ধীরগতি সে কাজে। সংশ্লিষ্টরা জানান, লকডাউনের কারণে শ্রমিক সংকট ও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এ বিপত্তি। প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানো উচিত বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। লকডাউনের কারণে জনবল পাওয়াটা কষ্টকর হয়ে যাচ্ছে। রড, পাথর, বালু, সিমেন্ট এসব কিছুর দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে কাজটা তাদের জন্য কি যে চ্যালেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আমরা 1 বছর সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করেছি। আমরা চেষ্টা করছি যাতে শ্রমিকদেরকে প্রকল্প এলাকায় রেখে, ইঞ্জিনিয়ারদেরকে সেখানে রেখেই আমরা কাজটা যাতে সঠিক সময়ে সম্পন্ন করতে পারি। প্রকল্পটা বাস্তবায়ন করতে গিয়ে বেশ কিছু আমাদের নতুন নতুন আইটেম সংযোজন করতে হয়েছে, কারণ এখানে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেড়ে গেছে। নৌ প্রতিমন্ত্রী জানান, কাজ নিরবচ্ছিন্ন রাখতে প্রকল্প সংশ্লিষ্ট সকলকে দ্রুত অগ্রাধিকার দিয়ে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্য সচিবের সঙ্গে আমরা মৌখিকভাবে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন নৌ শ্রমিকদের জন্য এবং নৌ সেক্টরে যারা কাজ করতে তাদের ভ্যাকসিন এখন যে নতুনভাবে আসলো, নৌ খাতে যেন এটা ফার্স্ট প্রায়োরিটি পায়। যদি ভ্যাকসিন হয়ে যায় আমাদের এই খাতের যারা কাজ করছে লোকজন, তাহলে হয়তো আমাদের গতি সঞ্চারিত হবে। ঢাকার চারপাশের তীররক্ষার কাজে ইতিমধ্যেই ঢাকায় 90 এবং নারায়ণগঞ্জ ও টঙ্গী অংশে 50% করে স্থায়ী সীমানা পিলারের কাজ শেষ হয়েছে, আর সার্বিক অগ্রগতি হয়েছে 35%। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। হাজার হাজার ভাতাভোগীর মোবাইল নম্বর বদলিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা তুলে নিচ্ছে একটি চক্র। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধায়। ভুক্তভোগীদের অভিযোগ, নিবন্ধন কাজে জড়িত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের এজেন্ট ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা। আতাউল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। খোলাহাটির বাক প্রতিবন্ধী মাজেদার ভাতার টাকা চলে গেছে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদের মোবাইলে। প্রতিবন্ধী মাসুদ সহ এদের টাকাও যাচ্ছে অন্য কোনো মোবাইলে। সমাজসেবা থেকে বিতাড়িত হয়ে ডিসির কাছে আবেদন করেন তারা। টাকার জন্য ইউএনও অফিসেও ধর্ণা দেয় অসহায় মানুষগুলো। মিয়াপাড়া মেম্বার কালাম, ওনার নাম্বারে গেছে, ওনাকে বলতে গেলে হুমকি দেয়। তাদের সূত্র ধরে খোলাহাটির মিয়াপাড়ায় গিয়ে জানা গেল ভয়ঙ্কর তথ্য। সময় সংবাদের প্রতিবেদককে ঘিরে ধরেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বঞ্চিত শত শত শিশু, নারী, পুরুষ। প্রত্যেকের মোবাইল নম্বর পরিবর্তন করে ডিজিটাল কায়দায় চুরি হচ্ছে গরিব দুঃখীর প্রাপ্য অর্থ।
1 তারিখ পর্যন্ত দেখো, 20 তারিখ পর্যন্ত দেখো, 30 তারিখ পর্যন্ত এলা পাইনি। উপজেলায় গেলেও বলতেছে পরে এই কারা করতেছে এরা আমরা দৃশ্যমান শাস্তি চাই। জড়িতদের শাস্তি চাইলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, আর তদন্তের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমি এটার পক্ষে না, এমন শাস্তি হওয়া দরকার যেটা দৃষ্টান্তমূলক। ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজগুলো করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জেলায় 2,40,000 ভাতাভোগীর মধ্যে লক্ষাধিক মোবাইল নম্বর নিবন্ধন করে নগদ, আর বাকিটা নিবন্ধন করে সমাজসেবা অধিদপ্তর। এ ব্যাপারে পাশ কাটিয়ে যান নগদের কর্মকর্তা, আর ত্রুটি চিহ্নিত করা হচ্ছে বলে দাবি সমাজসেবা কর্মকর্তার। ফোনে বলতে পারবো না আর কি, এটার জন্য আমাদের লাইন ম্যানেজার আছে। কর্মচারীদের কারণে ভুলেছে না ইচ্ছাকৃত ভুলেছে না, আমরা অনুসন্ধান করার চেষ্টা করতেছি না তা না। 7 উপজেলার হাজার হাজার ভাতাভোগীর মোবাইল নম্বর বদলিয়ে টাকা তুলে নিচ্ছে একটি চক্র। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার টিকা নিতে বেড়েছে মানুষের আগ্রহ, কেন্দ্রিক ভিড়। গ্রামেই বেড়ে চলেছে শনাক্ত, বিভিন্ন জেলায় আরো শতাধিক মৃত্যু। চট্টগ্রামে হাসপাতালে আইসিইউ সংকট চরমে। বিধিনিষেধ তুলে নেওয়ার আগেই ফেরিঘাটে ঘরমুখো মানুষের ভিড়। ঈদ যাত্রায় কাল থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ। অনলাইনে রেলের টিকিট বিক্রি শুরু। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।